হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দিতে চলেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত এ হিরো মুভির এক্সপ্লেনেশন। এটি একটি ইরানি সিনেমা যার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে আসগর ফারাদি। বর্তমান সময়ে মানুষকে সাহায্য করলে যে কতটা কষ্ট সহ্য করতে হয় এবং একটি কুড়িয়ে পাওয়া ব্যাগকে কেন্দ্র করে যে কি কি ঘটে সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একজনকে মন খারাপ করে বসে থাকতে দেখি। লোকটির নাম রহিম সুলতানি। এরপর রহিম জেলখানা থেকে ছুটি পেয়ে খুশি মনে বেরিয়ে আসে। রহিম ট্যাক্সি করে একটা ঐতিহাসিক জায়গায় আসে। জায়গাটির নাম হচ্ছে নাকসে রুস্তাম, যেখানে পাহাড়ের গায়ে খোদাই করা আছে প্রাচীন পার্সিয়ান রাজাদের মূর্তি ও সমাধি। বর্তমানে এই ঐতিহাসিক স্থান সংরক্ষণের কাজ চলছে। রহিম সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। এরপর আমরা হোসেন নামে একজনকে দেখি। হোসেন হচ্ছে রহিমেরই দুলা ভাই। হোসেন রহিমকে দেখে খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজনে উপর থেকে নিচে নামে। রহিম বলে, তুমি বাহারামকে বইলো আমি তাকে আপাতত 70,000 তোমান দিব আর বাকি তোমান পরবর্তীতে শোধ করে দেব। বাহারামকে বইলো সে যাতে মামলাটা তুলে নেয়। হোসেন বলে, তুমি এতগুলো তোমান কোথায় পেলে? গাইস বলে রাখি, ইরানে টাকাকে রিয়াল বলে আর এক তোমান সমান 10 রিয়াল। যাই হোক, রহিম বলে এই তোমানগুলো আমাকে আমার এক বন্ধু দিয়েছে। হোসেন বলে, ঠিক আছে, আগে তোমানগুলো নিয়ে এসো, তারপর বাহারামের সাথে কথা বলবো। কিছুক্ষণ পর ফারকন নামের একটা মেয়েকে দেখি। ফারকন তার বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে আসে। ফারকন একটা গাড়িতে ওঠে। গাড়িতে আগে থেকে রহিম ছিল। ফারকন তো রহিম দুজনকে খুবই পছন্দ করত। ফারকন বলে, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আমার সময় যেন কাটছিলই না। এরপর ফারকন ব্যাগ থেকে একটা ছোট্ট থলে বের করে। পরবর্তীতে তারা দুজনে একটা জুয়েলারি দোকানে আসে, কেননা এই ছোট্ট থলের ভেতর 17টি সোনার কয়েন ছিল। দোকানদার বলে, এই সোনার কয়েনগুলোর দাম 70,000 তোমান দেব। দোকানদার যখন মেমো করতে যায় তখন তার কলম আর লেখে না। রহিম এটা দেখে কোনো একটা কারণে ভয় পায় এবং সেই কয়েনগুলো বিক্রি না করে দোকান থেকে বেরিয়ে আসে। বিকেলে রহিম তার বোনের বাসায় আসে। ছোট্ট ভাগ্নিটি তার মামাকে পেয়ে তো মহা খুশি। রহিমের বোনের নাম মালি। মালি তার ভাইয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করে। রহিম বলে, আমি জেল থেকে মাত্র 2 দিনের ছুটিতে এসেছি। বলে রাখি, ইরানে যদি কারো ঋণের মামলা হয় তাহলে সেই ব্যক্তি তার প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য বাইরে আসতে পারবে। রহিম বলে, আপু সিয়াবাস কোথায়? মালি বলে, ও তো স্কুলে গেছে। সিয়াবাস হচ্ছে রহিমের ছেলে। সিয়াবাসের মাও রহিমের ছাড়াছাড়ি হয়েছে। রহিমের ভাগ্নি রহিমকে বলে, মামা সিয়াবাসের মায়ের তো অন্য জায়গায় বিয়ে হবে। এই শুনে রহিমের মনটা খারাপ হয়ে যায়। মালি তার মেয়েকে থামিয়ে দিয়ে বলে, সিয়াবাসের মাকে শুধু একজন বিয়ের প্রস্তাব দিয়েছে। পরবর্তীতে হোসেন আর রহিম বাহারামের দোকানে আসে। দোকানে বাহারাম ছিল না, তবে তার মেয়ে নাজনীন ছিল। হোসেন বলে, তোমার বাবাকে তো দেখছি না, তুমি তোমার বাবাকে একটু ফোন করো। এরপর নাজনীন তার বাবাকে ফোন করে বলে, বাবা হোসেন তোমার সাথে কথা বলবে। হোসেন বাহারামকে বলে, ভাইজান রহিম এসেছে। রহিমের কথা শুনে বাহারাম তো রেগে যায়। বলে রাখি, বাহারাম হচ্ছে রহিমের প্রাক্তন স্ত্রীর ভাই। হোসেন বলে, রহিম আপাতত তোমায় 70,000 তোমান দেবে, তুমি কেসটা তুলে নাও। ফোনের ওপাশ থেকে বাহারাম বলে, রহিমকে পুরো তোমানই দিতে হবে, এক তোমানও কম নেব না। এটা শুনে রহিম মন খারাপ করে বাইরে চলে যায়। বাইরে হোসেন বলে, আমি যদি তোমার বাকি তোমানের জন্য বাহারামকে বন্ড চেক দেই তাহলে তুমি কি সেটা পরিশোধ করতে পারবে? রহিম বলে, পারবো, আমি দ্বিতীয়বার জেলে যেতে চাই না। রাতে মালি সবার জন্য খাবার নিয়ে আসে। রহিম তার বোনকে হাতে হাতে সাহায্য করছে। এরপর তার ছেলেকে বলে, বাবা চলো খাবার খাবে। সিয়াবাস বলে, আমি এখন খাবো না। সিয়াবাস ফোন নিয়ে ব্যস্ত থাকে। হোসেনকে বাহারাম ফোন করে কিছু একটা বলে। রহিম বলে, বাহারাম কি বললো? হোসেন বলে, কালকের মধ্যে তোমান আর বন্ড চেক চাইলো। মালি বলে, তোমার কোন বন্ধু যে তোমায় এতগুলো তোমান দিচ্ছে? দেখো দ্বিতীয়বার লোন নিতে যেও না। রহিম বলে, তুমি সেই বন্ধুকে চিনবে না। মালি বলে, বন্ড চেক দিলে তুমি কি প্রতি মাসে তোমান শোধ করতে পারবে? তোমার তো কোনো চাকরিও নেই। এই শুনে রহিম রাগ করে খাবার ছেড়ে উঠে যায় এবং তার ছেলের থেকে মোবাইলটা কেড়ে নেয়। এরপর রহিম তার বোনের কথা বলে ভাবছিল, তখনই সেখানে মালি আসে। মালি বলে, তুমি সত্যি বলো, তোমার কাছে যে ব্যাগটা আছে সেটা আসলে কার? আর এই ব্যাগের ভেতর যে কয়েনগুলো আছে সেগুলোই বা কার? রহিম বলে, এইসব আমার বন্ধু আমাকে দিয়েছে। তুমি কি মনে করেছো আমি চুরি করেছি? পরের দিন রহিম একটা ব্যাংকে আসে। ব্যাংকে এসে জিজ্ঞাসা করে, এখানে কি কেউ ব্যাগের সন্ধানে এসেছিল? রহিম বলে, ব্যাংকের সামনে বাস স্টপে আমি একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। ব্যাগের ভেতর সোনা ছিল। এই ব্যাগের খোঁজে যদি আপনাদের এখানে কেউ আসে তাহলে আমাকে একটু জানাবেন। ব্যাংকের একজন কর্মকর্তা বলে, আপনার ফোন নাম্বারটি দিয়ে যান। রহিম একজনের থেকে খাতা ও কলম নেয়, তবে রহিম নিজের নাম্বার না দিয়ে জেলখানার নাম্বার দেয়। সেখানে একজন বলে, আপনি কপি করে দেয়ালে লাগিয়ে দিন। লোকটির কথা শুনে রহিম ব্যাংকের সামনে বাস স্টপে কপিগুলো লাগিয়ে দেয়। এরপর রহিম জেলখানায় চলে আসে। রহিম খুব ভালো ছবি আঁকায়, তাকে দেয়ালের গায়ে ছবি আঁকার দায়িত্ব দেয়। তখনই একজন মহিলা এসে বলে, রহিম আপনাকে এক মহিলা ফোন করেছে কোনো একটা ব্যাগের সন্ধানে। এই শুনে রহিম তো মহা খুশি এবং সোজা গিয়ে ফোনে কথা বলে। ফোনের ওপাশে একজন মহিলা কথা বলছিল। রহিম মহিলাটিকে ব্যাগের ব্যাপারে কিছু প্রশ্ন করে। মহিলাটি সব প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। এতে রহিম বুঝে যায় এই ব্যাগের আসল মালিক হচ্ছে ওই মহিলাই। রহিম বলে, আমি তো আপাতত জেল থেকে বের হতে পারবো না, তবে আপনি আমার বোনের সাথে যোগাযোগ করুন, আমার বোনই আপনাকে ব্যাগটা দিয়ে দেবে। রহিমের সমস্ত কথাই জেলখানার মহিলাটি শুনছিল। পরের দিন একজন মহিলা আসে মালিদের বাসায়। মহিলাটি বলে, আমি বাস স্টপে ব্যাগটি নিয়ে দাঁড়িয়েছিলাম, তখনই বাস চলে আসে। আমি তাড়াহুড়ো করে বাসে উঠি। বাসে উঠে দেখি ব্যাগটি আমার সাথে নেই। বাসে থাকা প্রত্যেককে চেক করি কিন্তু ব্যাগটি পাইনি।
আমি খুবই কষ্ট করে সোনার কয়েনগুলো জমিয়েছি। আমার স্বামী এই কয়েনগুলো দেখলে বিক্রি করে নেশা করবে, তাই আমি কয়েনগুলো বিক্রি করে সেই টাকা ব্যাংকে রাখতাম। মালি শিয়াবাসকে ভেতর থেকে ব্যাগটা নিয়ে আসতে বলে। এরপর মালি ব্যাগটি মহিলার হাতে তুলে দেয়। বাইরে ট্যাক্সি ড্রাইভার মহিলাটির জন্য অপেক্ষা করছে। মহিলাটি বাড়ি থেকে বের হয়ে আসে। মহিলাটি শিয়াবাসকে কিছু টাকা দিতে চায়, কিন্তু শিয়াবাস টাকাগুলো নিতে চায় না। শিয়াবাস ছিল ভীষণ রকমের তোতলা। শিয়াবাস কিছু একটা বলবে, তার আগে মালি বলে তার বাবা টাকা নিলে রাগ করবে। মহিলাটি বলে তুমি এই টাকার কথা তোমার বাবাকে বলবে না। মালি টাকাগুলো নিতে বলে, তাই শিয়াবাসও টাকাগুলো নেয়। এরপর মহিলাটি ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। এদিকে জেলখানা কর্মকর্তারা রহিমের এমন উদারতায় খুবই প্রশংসা করতে থাকে। সেখানে থাকা সবাই রহিমকে বলে এখানে সাংবাদিক আসবে তোমার ইন্টারভিউ নিতে, তোমার এই মহৎ কাজের কথা পুরো দেশের মানুষ জানো। এই শুনে রহিম তো মহা খুশি। একটু পর রহিম মিস্টার তেহেরি নামে একজনকে বলে স্যার ব্যাগটা আমি কুড়িয়ে পাইনি, পেয়েছে আমার স্ত্রী। তাহেরি বলে তাহলে তোমার স্ত্রীরও ইন্টারভিউ নেওয়া হবে। রহিম বলে স্যার আমরা বিয়ে করিনি, আর তার কথা আমার পরিবারের কেউ জানে না, আমি চাই না সে সামনে আসুক। তাহেরি বলে ব্যাগ যেই পাক না কেন ফেরত তো তুমি দিয়েছো তাই না? এই কথাগুলো সাংবাদিককে বলবে। পরের দিন জেলখানায় সাংবাদিক আসে। পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সামনে রহিমের প্রশংসায় করতে থাকে। এরপর সাংবাদিক রহিমের ইন্টারভিউ নেয়। পরের দিন রহিম কাপড় ধুচ্ছিল, তখনই একজন এসে বলে রহিম তোমাকে তো টিভিতে দেখানো হচ্ছে। এই শুনে রহিম তাড়াতাড়ি টিভির রুমে আসে। সেখানে আগে থেকে অনেকে ছিল, সকলে রহিমের প্রশংসা করতে থাকে। রহিম সবার এত প্রশংসায় খুব খুশি হয়। রহিম সাংবাদিককে বলে আমি সিরাজ নামক একটি গ্রামে থাকতাম, আমিও আমার পার্টনার মিলে একটা ব্যবসা করতাম। ব্যবসা করার সুবাদে আমি একজনের থেকে লোন নেই। আমার পার্টনার আমার সব টাকা মেরে দিয়ে পালিয়ে যায়। আমি বাহারাম নামক সেই লোকের টাকা পরিশোধ করতে পারিনি, তাই বাহারাম আমার বিরুদ্ধে মামলা করেছিল। এই জন্য আজ আমি জেলে। কুড়িয়ে পাওয়া ব্যাগ থেকে হয়তো আমি লাভবান হতাম, কিন্তু আমার মন সেটাতে সায় দেয়নি, তাই ব্যাগটি আমি ফেরত দিয়েছি। এরপর রহিম দেয়ালে মনের আনন্দে পেন্টিং করে। পরবর্তীতে মালি তার ভাইকে ফোন করে প্রশংসা করতে থাকে। এরপর আমরা বাহারামকে দেখি। বাহারাম জেলখানায় এসেছে। বাহারাম জেলের কর্তাদের বলে রহিম কোনোভাবে এত সম্মান পাওয়ার যোগ্য নয়। আসলে বাহারাম রহিমের এত সুনাম সহ্য করতে পারছিল না, কিন্তু পুলিশ বাহারামের কথার তেমন কোনো কর্ণপাতি করে না। মালিদের বাসায় আজ ছোটখাটো আয়োজন হচ্ছে। রহিমও বাসায় এসেছে, আর এই মুহূর্তের জন্য তাকে জেল থেকে কিছুদিনের ছুটি দেয়। হোসেন একটা কোট নিয়ে এসে বলে রহিম এই কোট আজ তুমি পরবে। মালি তার ভাইকে কিছু টাকাও দেয়। রহিম বলে আপু তোমাকে এখনই এক জায়গায় নিয়ে যাব, তুমি কি যাবে আমার সাথে? মালি বলে অবশ্যই যাব। এরপর তারা দুজনই রওনা দেয়। রহিম ফারকনদের ব্যাপারে তার বোনকে জানায়। মালি বলে তোমার এসব কি শিয়াবাস জানে? একটু পর রহিম হাতে খাবার নিয়ে ফারকনদের বাসায় আসে। রহিম ফারকনকে বলে তোমার ভাইকে বলে আমার সাথে যেতে, আজ কিছু প্রতিবেশীরা আমার বাসায় আসবে। এই বলে রহিম সেখান থেকে নিচে চলে যায়। এদিকে ফারকনদের ভাই খুবই রেগেছিল। আসলে ফারকনদের ভাই রহিমকে পছন্দ করতো না। ফারকনদের ভাই বলে রহিমের তো কোনো চাকরি নেই। এই শুনে ফারকন্দ হাতে পত্রিকা নিয়ে তার ভাইকে দেয়। পত্রিকায় রহিমের মহৎ কাজের কথা উল্লেখ আছে। একটু পর ফারকনদের ভাই রেডি হয়ে রহিমের সাথে দেখা করতে আসে। উপর থেকে ফারকন্দ এসব দেখে খুবই খুশি হয়। রাতের বেলায় অনেক প্রতিবেশী রহিমদের বাসায় আসে। নাচ গানের মধ্য দিয়ে তারা এই রাতটি উদযাপন করে। কিছুদিন পর একটা চ্যারিটিতে রহিমদের ডাকা হয়। চ্যারিটির প্রধান বলে রহিমের উপর আল্লাহর মেহেরবানি আছে। কিছুদিন আগে লোকাল কাউন্সিলর থেকে আমায় ফোন করা হয়েছিল। তারা রহিমের এই অবস্থা দেখে তাকে অ্যাডমিনিস্ট্রিতে একটা চাকরি দিয়েছে। এটা শুনে সেখানে থাকা সকলে হাততালি দেয়। এরপর চ্যারিটি থেকে রহিমকে তার মহৎ কাজের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থাপক রহিমকে কিছু বলার জন্য অনুরোধ করে। রহিম বলে প্রথমে আমি ভেবেছিলাম ব্যাগে থাকা কয়েনগুলো বিক্রি করে আমার ঋণ পরিশোধ করব, কিন্তু জুয়েলারি দোকানে মেমো লেখার সময় কলম কাজ করছিল না। তখনই আমার মনে হতে থাকে আল্লাহ বুঝি আমায় বোঝাচ্ছেন এটা ঠিক নয়, তাই আমি ব্যাগটি মহিলাটিকে ফেরত দেই। রহিমের কথা শুনে সকলে তালি দেয়। উপস্থাপক শিয়াবাসকেও কিছু একটা বলতে বলে। শিয়াবাস তোতলাতে তোতলাতে বলে আমি চাই আমার বাবার সব ঋণ যাতে শোধ হয়, ফলে আমার বাবা আমার সাথে থাকতে পারবে। আমার বাবার ঋণ শোধের জন্য আমি 50,000 তোমান দিতে চাই। ছোট্ট বাচ্চাটির মুখে এমন কথা শুনে উৎসুক জনতা মুগ্ধ হয়ে যায়। এইসব দেখে বাহারাম সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর চ্যারিটি থেকে টাকা তোলা হয়। রহিমের ঋণ শোধ করতে যে যতটুকু পারছিল সহযোগিতা করছিল। সব টাকা হিসাব করে দেখা যায় 35,000 তোমান উঠেছে। চ্যারিটি সবাই সহ বাহারামের সাথে বসে। সকলে রহিমের ঋণ শোধ করার জন্য বসেছে। বাহারাম বলে আমি 1,50,000 তোমান ধার দিয়েছিলাম, আর আপনারা আমাকে এত কম তোমান দিচ্ছেন। এই বলে বাহারাম সেখান থেকে রেগে উঠে যায়। চ্যারিটির একজন বাহারামকে ডেকে নিয়ে আসে। চ্যারিটির প্রধান বলে রহিম এত বড় একটা মহৎ কাজ করেছে, তার বাকি টাকাগুলো দয়া করে মাফ করে দেন। এই শুনে বাহারাম বলে সেদিন যদি আমি তার কাছ থেকে 70,000 তোমান চাইতাম তাহলে সে কখনো এত মহৎ হতে পারতো না। আমি তার বিপদের সময় কতই না সহযোগিতা করেছি, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটু পর তাহিরি বাহারামকে বলে আপনি যদি রহিমকে বাকি টাকাগুলো মাফ করেন তাহলে আমি আপনার ভিডিও করব, যাতে দেশের মানুষ জানতে পারে আপনিও কত বড় মনের মানুষ। এই সুরে বাহারাম বলে আমি শুধু টাকাগুলো শিয়াবাসের জন্য মাফ করলাম। কিছুদিন পর রহিম লোকাল কাউন্সিল অফিসে আসে। রহিম সেখানে এক কর্মকর্তাকে বলে স্যার আমি আমার চাকরিতে কবে থেকে জয়েন করব। অফিসের কর্মকর্তা রহিমের খবরটা পত্রিকায় দেখে। কর্মকর্তা বলে আপনি যাকে ব্যাগ দিয়েছিলেন তার ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে? রহিম বলে এই মহিলা আমার জেলে ফোন করেছিল এবং আমার বোন তাকে ব্যাগটা দিয়েছিল, তাই তার ব্যাপারে তেমন কিছুই জানি না। কর্মকর্তা বলে কোনো তো প্রমাণ আছে যেটার দ্বারা আমি বুঝতে পারি ঘটনাটা সত্য। কর্মকর্তা আরো বলে সেই মহিলাটিকে কি কেউ দেখেছে? রহিম বলে আমার বোন আর আমার ছেলে তাকে দেখেছে। কর্মকর্তা বলে তোমার এই
কাহিনীটা তো মিথ্যাও হতে পারে, তাই তোমাকে সেই মহিলাকে আর তোমার বোনকে নিয়ে আসতে হবে যাতে তাদের স্টেটমেন্ট নিতে পারি। রহিম যখন বাসা করে আসছিল তখন শুধু সেই কর্মকর্তার কথাই মনে হতে থাকে। পরবর্তীতে মালি সেই নাম্বারে ফোন করে, যে নাম্বারটি দিয়ে মহিলাটি ফোন করেছিল। মালি ফোন করে জানতে পারে নাম্বারটি মহিলাটির নয়, এই নাম্বারটি হচ্ছে সেই ট্যাক্সি ড্রাইভারের। হোসেন বলে, রহিম তুমি মহিলাটি থেকে অ্যাড্রেস বা ফোন নাম্বার নিতে পারতে। মালি বলে, সে কি জানতো যে এমন একটা পরিস্থিতি হবে? বিকেলে রহিম ও শিয়াবাজ বাস স্টপে অপেক্ষা করে। এরপর তারা সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করে। ট্যাক্সি ড্রাইভার বলে, এই মহিলা আমাকে একটা জুয়েলারি দোকানে নিয়ে গেছিল। পরবর্তীতে রহিম সেই জুয়েলারি দোকানে আসে। রহিম জিজ্ঞেস করে এখানে কোনো মহিলা সোনার কয়েন বিক্রি করতে এসেছিল? তারা জানায় মহিলাটি এসেছিল। আমাকে বলে, দেখুন তো সোনার কয়েনগুলো আসল কিনা। সোনাগুলো আসল ছিল, কিন্তু আমরা সেগুলো কিনিনি, কেননা সোনাগুলো যদি সেই মহিলারই হতো তাহলে সে কখনোই বলতো না যে সোনাগুলো আসল না নকল। রহিম সেখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। রহিম বলে, সেদিনের মহিলাটির কি কোনো ভিডিও দেখতে পারি? দোকানদার বলে, পুলিশের অনুমতি নিয়ে আসো। রহিম বলে, তাহলে একটা ফটো দিন। দোকানদার মহিলাটির একটা ফটো দেয়। ড্রাইভার বলে, আমার কাছেও মনে হয়েছিল মহিলাটি একজন ফ্রড। তারপর ড্রাইভার ট্যাক্সিটি সেখানে থামায় যেখানে মহিলাটি নেমেছিল। ড্রাইভার বলে, তুমি যদি মহিলাটিকে খুঁজে না পাও তাহলে অন্য এক মহিলাকে নিয়ে গিয়ে বলো ব্যাগটা তুমি তাকে দিয়েছো, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। কিছুক্ষণ পর রহিম সবাইকে মহিলাটির ফটো দেখায়। রহিম আশেপাশের জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু মহিলাটিকে খুঁজে পায় না। রাতের বেলা শিয়াবাস কাপড় পরছিল। আসলে আজ তাদের টিভিতে আরেকটি ইন্টারভিউ হওয়ার কথা। এবার ইন্টারভিউতে শিয়াবাসও যাবে, তাই শিয়াবাস অনেক খুশি। মিলি রহিমের কাপড় ইস্ত্রি করছে। হোসেন টিভির সামনে বসে আছে ইন্টারভিউ দেখার জন্য। একটু পর রহিমকে ফোন করা হয়। ফোনে এমন কিছু বলে যা শুনে রহিমের মন খারাপ হয়ে যায়। ফোন রেখে রহিম বলে, আমাদের ইন্টারভিউ নিবে না। এই শুনে হোসেনের মন খারাপ হয়ে যায়। শিয়াবাস বলে, বাবা আমি রেডি। শিয়াবাসের মুখে এই কথা শুনে রহিমের মনটা খুবই খারাপ হয়ে যায়। শিয়াবাস বলে, বাবা আমরা কি যাব না? বাবা তার সন্তানের কথায় কোনো জবাব দেয় না, কেননা এই বাবার কাছে কোনো জবাবই নেই। পরবর্তীতে হোসেন বলে, মহিলাটি কি চোর ছিল? মালি বলে, এতে রহিমের কোনো দোষ নেই, ও তো শুধু ব্যাগটাই দিয়েছে। মালি আরো বলে, আমি কিছুই বুঝতেছি না যে মহিলাটি এমন কেন করছে। একটু রহিম বলে, শিয়াবাসকে ডাক দাও। মালি শিয়াবাসকে ডাক দেয়। শিয়াবাস রান্নাঘরে আসলে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরের দিন শিয়াবাস ও মালি এবং সেই ড্রাইভার সহ সকলেই লোকাল কাউন্সিলর অফিসে যাচ্ছে। অফিসে সবাই বসেছিল। তখনই সেখানে ফারকন্দ আসে। তবে সকলে এখানে ফারকন্দকে অপরিচিত মনে করে। এরপর কর্মকর্তা ফারকন্দকে ভেতরে ডাকে। কর্মকর্তা বলে, আপনার সাথে কি হয়েছিল সেটা বলো। ফারকন্দ বলে, আমার ব্যাগটা হারিয়ে গেছিল। রহিমের বোন আমাকে আমার ব্যাগটি দেয়। আসলে এখানে ফারকন্দকে সাজিয়ে আনা হয়েছে। কর্মকর্তা বলে, তাহলে আপনি আপনার নাম্বার থেকে কেন ফোন করেননি? ফারকন্দ বলে, আমি আসলে খুবই ভয়ে ছিলাম, আমি চাইনি যে কোনোভাবে এই ব্যাপারটা আমার স্বামী জানে। কর্মকর্তা একটা কাগজ দিয়ে বলে, আপনি আপনার সব কথা এখানে লিখুন। ফারকন্দ কথা মতো সবকিছু লেখে। এরপর কাগজটি কর্মকর্তাকে জমা দেয় এবং সেখানে থাকা সকলেই কাগজে সিগনেচার করে। রহিম বলে, স্যার আমি চাকরিতে জয়েন করব কবে? কর্মকর্তা বলে, এসব আগে ভেরিফিকেশন করা হবে। রহিম ভয়ে ভয়ে বলে, স্যার ভেরিফিকেশনে কি দরকার? আপনি তো বলেছিলেন শুধু কথা বলবেন। ড্রাইভার বলে, স্যার আমি বলছি এই মহিলা আমার ট্যাক্সিতে ছিল। শিয়াবাসও মিথ্যা বলে, তবে বাচ্চা মানুষ তো তাই তার মিথ্যা বলতে কষ্ট হচ্ছিল। কর্মকর্তা বলে, শিয়াবাস তুমি বাইরে যাও। শিয়াবাস বাইরে চলে যায়। কর্মকর্তা ফারকন্দকে বলে, আপনার কাছে তো সোনাগুলো আছে, যান গিয়ে নিয়ে আসুন। ফারকন্দ বলে, স্যার আমি বাড়িতে গেলে আমার স্বামী আর আসতে দেবে না। ফারকন্দ রহিমকে বলে, আমি বলেছিলাম আমার স্বামী যেন কিছু না জানে। কর্মকর্তা বলে, ঠিক আছে, তাহলে আপনার স্বামীর নাম্বার দিন, আমরা তার সাথে কথা বলবো। রহিম বলে, আমার এই চাকরির দরকার নেই, আমি সবাইকে বলবো আপনারা আমার চাকরি দিতে চেয়েও দেননি। পরবর্তীতে রহিম বাহারামের সাথে দেখা করতে আসে। রহিম বলে, আমার পেছনে কেন পড়ে আছো? আমি যদি চাকরি না পাই তাহলে তোমার টাকা শোধ করবো কিভাবে? বাহারাম বলে, তুমি যা ভাবছো এমন কিছুই করিনি। নাজদিন বলে, আমার বাবা তোমায় কত সাহায্য করেছিল আর তুমি তাকে সকলের সামনে অসম্মান করেছো। রহিম বলে, বাহারাম আমাদের তো সমঝোতা হয়েছিল। বাহারাম বলে, তাই বলে কি তুমি যাতা করবে? রহিম বলে, আমার এত জনপ্রিয়তা এটা তুমি সহ্য করতে পারছো না তাই না? বাহারাম বলে, তুমি টিভিতে দেখিয়েছে বলে তুমি কি হিরো হয়ে গেছো? তুমি কি মনে করো মানুষ তোমায় সম্মান করছে? না, মানুষ তোমায় দয়া করছে। তোমার ছেলের এমন অবস্থা দেখে মানুষ তোমাদের করুণা করছে। ছেলের ব্যাপারে এইসব কথা রহিম মেনে নিতে পারেনি এবং সে সোজা এসে বাহারামকে মারতে থাকে। নাজদিন মারামারি থামানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। নাজদিন বাইরে এসে অন্যান্য দোকানদারদের ডাক দেয়। দোকানদাররা এসে রহিমকে আলাদা করে একটা দোকানে আটকে রাখে। একটু পর সেখানে ফারকন্দ আসে এবং রহিমের এই অবস্থা দেখে ফারকন্দ বাহারামের কাছে ক্ষমা চায়। বাহারামকে বলে সে যাতে রহিমকে ছেড়ে দেয়। বাহারাম রহিমকে ছেড়ে দিতে বলে। দোকানদারেরা রহিমকে ছেড়ে দেয়। পরের দিন রহিম সহ সকলে চ্যারিটিতে আসে। চ্যারিটির প্রধান একজনকে ডাক দেয়। একটা মেয়ে রহিমের হাতে ফোন দেয়। রহিম দেখে নাজদিন গতকালের মারামারির ভিডিও পাঠিয়েছে। নাজদিন বলেছে কালকের মধ্যে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করা না হয় তাহলে এই ভিডিও ভাইরাল করে দেবে। এইসব দেখে রহিম তো খুবই হতাশ হয়ে পড়ে। চ্যারিটির প্রধান বলে, তুমি কেন মারামারি করতে গেলে? আর কাউন্সিলর অফিসে যাকে নিয়ে গেছিলে সেই মহিলা ওখানে কি করছে? রহিম বলে, এই ছাড়া আমার কোনো উপায় ছিল না, আমি ওই মহিলাকে খুঁজে পাইনি তাই চাকরি পেতে এমনটা করেছি। আর নাজদিন সেই কয়েনের ব্যাগটা পেয়েছিল। এই শুনে চ্যারিটির প্রধান বলে, তাহলে তুমি নাজদিনের কথা কেন বলনি? তোমার জন্য আমার চ্যারিটির নাম খারাপ হচ্ছে। চ্যারিটির প্রধান আরো বলে, আমরা তোমাকে টাকাগুলো দিতে পারবো না। হোসেন বলে, আপনি এমনটা করতে পারেন না, মানুষজন রহিমকে দেখে এই টাকাগুলো দিয়েছিল। চ্যারিটির প্রধান বলে, আমরা এখনো জানি না ব্যাগের ঘটনাটা কতটুকু সত্য, তাই টাকা দিতে পারবো না। রহিম ও হোসেন অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো
লাভ হয়নি। রাতে শিয়াবাস বলে, বাবা তুমি কি আরেকটা বিয়ে করবে? রহিম বলে, তুমি যদি না চাও তাহলে করব না। শিয়াবাস পাশ ফিরে কান্না করতে থাকে। রহিম শিয়াবাসকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিয়াবাস কান্না করতে থাকে। পরের দিন রহিম জেলে আসে। রহিম বলে, তাহিরি চ্যারিটির সাথে একটু কথা বলে ভালো হতো। তাহিরি বলে, আমি তোমার হয়ে সাফাই গাইতে যাব। রহিম বলে, যদি নাজনীন ভিডিওটি পাবলিক করে তাহলে আপনারা বিপদে পড়বেন। পুলিশ প্রধান বলে, তোমার ছুটি তো আজ থেকে শেষ, যদি পারো বাহারামকে বোঝাও, মামলা ঠিক না হওয়া পর্যন্ত চুপচাপ থাকো, এতেই সবার ভালো হবে। বিকেলে রহিম ও ফারকান চ্যারিটিতে আসে। রহিম বলে, ম্যাম আমি সব সত্যি বলছি। চ্যারিটির প্রধান বলে, ওই মহিলাকে কি খুঁজে পাওয়া যাবে না? ফারকান কান্না করতে করতে বলে, রহিম সব সত্যি বলছে, আর আমরা ওই মহিলাকে খুঁজে পাইনি। চ্যারিটির প্রধান বলে, এই টাকাগুলো আরেক মহিলাকে দেব, ওই মহিলার স্বামীর ফাঁসি হয়ে যাবে, ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি দুঃখিত, তোমাদের এই টাকাটা দিতে পারবো না। এই শুনে দুজনে মন খারাপ করে বেরিয়ে আসে। ফারকান বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। ফারকান দেখে সেই মহিলাটি কান্না করছে, যার স্বামীর ফাঁসি হওয়ার কথা ছিল। এরপর ফারকান বলে, ঠিক আছে টাকাগুলো আমাদের না দেন, তবে দয়া করে একটু প্রচার করবেন যে রহিম টাকাগুলো মহিলাটিকে দিয়েছে। এটা শুনে চ্যারিটির প্রধান রাজি হয়ে যায়। ফারকান গাড়িতে চড়ে। রহিম বলে, নাজনীন ভিডিওটা পাবলিক করে দিয়েছে, যে মিডিয়া রহিমকে উপরে উঠিয়েছিল আর সে মিডিয়ায় রহিমকে নিচে টেনে নামালো। সন্ধ্যায় তাহিরি বলে, চ্যারিটি থেকে বলেছে তুমি টাকাগুলো এক অসহায় মহিলাকে দান করেছো, এতে আমরা খুব খুশি হয়েছি। রহিম তো অবাক হয়ে যায়, কারণ সে তো এটার ব্যাপারে কিছুই জানে না। তাহিরি বলে, তোমার ছেলেকে দিয়ে একটা ভিডিও করব, যাতে তোমার উপর আনা এলিগেশন দূর হয়। এরপর রহিম তার ছেলেকে গোসল করিয়ে দেয়। তারপর শিয়াবাস ক্যামেরার সামনে বলতে শুরু করে, তবে শিয়াবাস খুবই ভয়ে ছিল, তাই সে তেমন কিছু বলতে পারে না। তাহিরি বলে, ভয় করলে চলবে না, তোমার বাবা যদি জেলে যায় তখন কি তোমার ভালো লাগবে? সন্তানের এমন অবস্থায় রহিমের খুব খারাপ লাগছিল। এবার শিয়াবাস খুবই ভালোভাবেই বলে। একটু পর রহিম বলে, আমি চাই না এই ভিডিও পাবলিক করা হোক। তাহিরি বলে, চিন্তা করো না, এই ভিডিও দিয়ে তোমার সব সমস্যার সমাধান হবে। রহিম বলে, আমি চাই না আমার ছেলেকে সবাই এভাবে দেখো। তাহিরি বলে, আমাদের সকলের সম্মান এখানে জড়িত। তাহিরি যখন বের হতে যায়, রহিম দরজা আটকে দিয়ে বলে, ভিডিওটা ডিলিট করেন। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হোসেন রহিমকে থামায়। বাইরে রহিম অনুরোধ করে ভিডিওটা ডিলিট করার জন্য। এক পর্যায়ে রহিম তাহিরির গায়ে হাত তোলে। অবশেষে তাহিরি ভিডিওটা ডিলিট করে এবং বলে, তোমায় আমি পরে দেখে নেব। হোসেন ও মালি তাহিরিকে বলে, দয়া করে আপনি কিছু মনে করবেন না। রহিম মন খারাপ করে বসে থাকে। বাবার এমন অবস্থা দেখে শিয়াবাস কান্না করতে থাকে। পরের দিন রহিম শিয়াবাসকে ফারকানদের কাছে রাখে। রহিম শিয়াবাসের থেকে বিদায় নিয়ে আবারও জেলে যায়। বাবার পেছন পেছন শিয়াবাসও আসে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, মানুষকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করবেন, দেখবেন এর প্রতিদিন আল্লাহ আপনাকে ঠিকই দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।